দাবি আদায়ের রাস্তা বন্ধ করে আন্দোলন সমর্থন করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সেন এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার, বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ। বিদায়ের দিনে সচিবালয়ে স্মৃতিকাতর বাদ পড়া মন্ত্রীরা, নতুনদের সহায়তার অঙ্গীকার। রাজধানীতে ফের পোশাক শ্রমিক বিক্ষোভ, রাস্তায় যান চলাচল বন্ধে সীমাহীন ভোগান্তি। কুমিল্লার বিপক্ষে গেইলকে পাচ্ছে রংপুর, টানা দ্বিতীয় জয়ে চোখ সাকিবদের। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার 47 জন সদস্য। বেলা 3:30টার পর বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রথমেই শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থবার সরকার প্রধান হলেন তিনি। পরে 24 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর 19 প্রতিমন্ত্রীকে শপথ পড়ানো হয়। সবশেষে 3 উপমন্ত্রী শপথ নেন। এবার 47 সদস্যের মন্ত্রিসভায় নতুন মুখ 27 জন। এছাড়া এবার মন্ত্রিসভায় এমন 4 জন আছেন যারা আগের মন্ত্রিসভায় ছিলেন না। আজকের মধ্যে গেজেট প্রকাশ হলে কালই বসবে মন্ত্রিসভার প্রথম বৈঠকটি। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে বিশ্বস্ততার সহিত পালন করিব। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, নতুন মন্ত্রীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি কি অঙ্গীকার করলেন? নতুন মন্ত্রীরা প্রথমে যেই কথাটি বলেছেন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহারে যেই কথাগুলি বলেছে সেটি তারা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে চান। বলছেন তাদের প্রথম কাজ এবং শেষ কাজ এটি, অর্থাৎ এই ইস্তেহার যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলেই তাদের এই 5 বছর সফল হবে, সেটি তারা মনে করছেন। এবং এই ইস্তেহার বাস্তবায়ন করাকেই তারা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলছেন যে এবারের মন্ত্রিসভায় নতুন অনেক মন্ত্রী নেওয়া হয়েছে এবং সিনিয়র অনেকে বাদ পড়েছেন, এবং যারা আসছেন এখন তারা প্রত্যেকেই অত্যন্ত সক্রিয় হবে। দল এবং সরকার দুটি একই সাথে গতিশীল থাকবে বলে তারা মনে করছেন। অনিমেষ, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের পর প্রথম বৈঠকটা কবে বসবে? প্রথম বৈঠক আগামী 14ই জানুয়ারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে তাদের যে কর্ম তালিকা থাকে প্রত্যেক দিন অনুযায়ী, সেখানে 14 তারিখে লেখা আছে যে সম্ভাব্য মন্ত্রিপরিষদ বৈঠক, এবং সেটিকে ঘিরেই তারা কিন্তু তাদের সমস্ত প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ 14 তারিখে মন্ত্রিপরিষদের বৈঠক বসবে। একটু জানিয়ে রাখি থাকে যে আগামীকাল নতুন মন্ত্রিপরিষদ নিয়ে প্রধানমন্ত্রী তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, তারপর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবেন, এবং পরশুদিন তারা যাবেন টুঙ্গিপাড়াতে, সেখানে জাতির জনকের সমাধিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এই সব কর্মসূচির কারণে তাদের বেশ কিছু ব্যস্ততাও থাকবে। এই সমস্ত প্রক্রিয়া শেষে আগামী 14 তারিখে প্রথম মন্ত্রিপরিষদের বৈঠকটা হবে। এর মধ্যেই গেজেট আকারে যারা নতুন মন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন সেই গেজেটটিও প্রকাশ হয়ে যাবে। নতুন মন্ত্রিসভার শপথ নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনিমেষ কর। কিবরি, আপনি জানেন যে তারুণ্য নির্ভর মন্ত্রিসভার 46 জন সদস্য আজকে কিন্তু শপথ নিয়েছেন, এবং শপথ নেওয়ার পরপরই কিন্তু বাণিজ্য মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমরা দেখেছি যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। আগামী 5 বছর তারা কি করবেন, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন সে বিষয়ে তারা কথা বলেছেন। দেখেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ সরকার
ব্যবসা করে না, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। আমাদের নতুন বাণিজ্য মন্ত্রীও সেই কথারই প্রতিধ্বনি পেলাম তার কথাতে। উনি বলছেন যে ব্যবসায়ীদের ব্যবসার জন্য উনি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিবেন, তার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণের কথা বলেছেন এবং আরও অনেক পরিকল্পনার কথা বলেছেন। দেখেন, এই যে নতুন মন্ত্রিসভা আজকে শপথ নিল, তাদেরকে সব স্তরের মানুষ স্বাগত জানিয়েছে এবং দেশের মানুষের কিন্তু অনেক প্রত্যাশা। আমরা আশা করব যে আগামী 5 বছর তারা মানুষের প্রত্যাশাটা রাখবেন এবং প্রতিশ্রুতি রাখবেন। যাই হোক, প্রতিবেদনটি দেখে আসি। 2021 সালের মধ্যে রপ্তানি আয় $6,000 কোটি নেওয়ার লক্ষ্য ছিল সরকারের। সঠিক কর্মপরিকল্পনার অভাব সহ নানা কারণে এ লক্ষ্য অর্জনে দেখা দেয় সংশয়। তা সত্ত্বেও গত 10 বছরে রপ্তানি আয় বাড়ে 3.5 গুণ। অনুকূল পরিবেশের অভাবে হয়নি কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ। আগামী 5 বছরে রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি ব্যবসার অনুকূল পরিবেশের পরিকল্পনার কথা শোনালেন নতুন বাণিজ্য মন্ত্রী। যারা ইনভেস্টর তারা যেন কমফোর্টেবল ফিল করে, তাদেরকে ইনভেস্টমেন্টে যেন তারা আসতে পারে, তাদের যেন হ্যাসেল না হয়, পথে প্রতিবন্ধকতা, ইজি ওয়ান স্টপ একটা সিস্টেম ডেভেলপ করা, সো দ্যাট তারা যেন আসতে পারে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর চাঁদাবাজির কারণে সময়ে অসময়ে অস্থির বাজারও রাখতে চান সাধারণের নাগালে। বেশ কয়েক বছর ধরেই মোটামুটিভাবে একটা রিজনেবলি অবস্থাতেই আছে। সামনের দিনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা বেসিক রিকোয়ারমেন্টস মানুষের, চাল ডাল তেল নুন, এইসব ব্যাপারগুলো যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এদিকে গত 10 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কয়েক গুণ বাড়লেও বাস্তবায়নে ছিল না গতি। অর্থ বছরের শুরুতে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি, আর শেষ দিকে তাড়াহুড়োর প্রবণতা থেকে বের হতে পারেনি পরিকল্পনা মন্ত্রণালয়। নতুন মন্ত্রী জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ ধারা থেকে বের করে আনা হবে মন্ত্রণালয়কে। বাস্তবায়নে আমরা স্লোত, এইটা মেইন সমস্যা, গতিটা কম। এইটাকে নানা দিক থেকে বিশ্লেষণ করা যায়, জাতিগত বৈশিষ্ট্য আছে কাজ না করার। আর আমি ব্যক্তিগত মনে করি, যেহেতু আমলাতন্ত্রে কাজ করেছি, অনেকগুলো স্তর আছে আমাদের, এই স্তরগুলো অনেক সময় প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। হাওড়াঞ্চল সহ পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নে জোর দিতে চান এই দুই মন্ত্রী। এসব এলাকায় কর্মসংস্থান বাড়াতে অবকাঠামো উন্নয়ন ও শিল্প বিকাশে পদক্ষেপ নেয়ার কথা জানান তারা। এইসব নিয়ে কাজ করব। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতদিন অর্থ মন্ত্রণালয়ে যেভাবে চলছিল সেভাবে আর চলবে না। সোমবার থেকেই নতুন উদ্যমে কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। অর্থনীতির বিভিন্ন খাতে সংস্কার, বিশেষ করে ব্যাংক খাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আহম মোস্তফা কামাল। তিনি বলেন, সমস্যার দিকগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের কাজে আগামীতে নতুনত্ব আনার ঘোষণাও দেন তিনি। আর্থিক খাতে অনেক চ্যালেঞ্জ স্বীকার করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলছে সেভাবে আর চলবে না। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে, নতুন কলেবরে এবং আগামীকাল থেকেই তার যাত্রা শুরু করবে এবং সেখানে দেখবেন অনেক বড়, অনেক বিশালতা এবং সেখানে অনেক নতুনত্ব আমরা দেখতে পাবেন। কিবরিয়া, একদিকে কিন্তু নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন, অন্যদিকে মন্ত্রিসভা থেকে যারা বাদ পড়েছেন তারা কিন্তু আজকে নিজ মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন। অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েছেন তারা, তবে নতুনদের তারা স্বাগত জানিয়েছেন এবং সহায়তার অঙ্গীকারও কিন্তু করেছেন। দেখেন, নিয়ম অনুযায়ী নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পরপরই আগের মন্ত্রীদের মন্ত্রিসভা ভেঙে যায়। তো যাই হোক, আজকে আমরা দেখেছি সাবেক মন্ত্রীদের মধ্যে তোফায়েল আহমেদ, নৌপরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এছাড়া এরা অনেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ইতিবাচক দিক হচ্ছে তারা সবাই নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন এবং এটা কিন্তু চিরায়ত ব্যাপার যে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। বাণিজ্য মন্ত্রী বলেছেন যে নতুনদের জায়গা করে দিতে হয়, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে শিক্ষা খাতে গুণগত মান ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ। যাই হোক, তাদের সহায়তা নিশ্চয়ই নতুন মন্ত্রীরা পাবেন, আমরা সেটাই আশা করব। আমরা প্রতিবেদনটা দেখে আসি। বঙ্গভবনে একদিকে যখন নতুন মন্ত্রীদের শপথের প্রস্তুতি, সচিবালয়ে তখন বাদ পড়া মন্ত্রীদের বিদায়ের সুর। মন্ত্রী হিসেবে দায়িত্বের শেষ দিনে নিজ নিজ দপ্তর থেকে আনুষ্ঠানিক বিদায় নেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ে দুপুরে বিদায় অনুষ্ঠানে গত 10 বছরের স্মৃতিচারণ করেন নুরুল ইসলাম নাহিদ। তুলে ধরেন মন্ত্রণালয়ের নানা অর্জনের কথা। সহযোগিতার জন্য সহকর্মীদের কৃতজ্ঞতাও জানান তিনি। ডক্টর দীপু মনি, তিনি উচ্চশিক্ষিত,
তিনি আইনেও শিক্ষালাভ করেছেন, তিনি ডাক্তারিও পড়েছেন, যার ফলে তার জ্ঞান শিক্ষা খুবই উচ্চমানের এবং খুবই মার্জিত ভদ্র জনচিত মানুষ হিসাবে তাকে আমি খুব পছন্দ করি। আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাণিজ্য মন্ত্রণালয়ও ছিল বিদায়ের আয়োজন। এই মন্ত্রণালয়কে নিজের পরিবার উল্লেখ করেন বিদায়ী মন্ত্রী তোফায়েল আহমেদ। নতুন মন্ত্রিসভার জন্য শুভকামনা জানান তিনি। আমরা তো ছিলামই, নতুনদেরকেও তো জায়গা দিতে হবে। তার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন সুন্দর মন্ত্রিসভা গঠন করেছে এবং আমি মনে করি যারা মন্ত্রী তো লাভ করতে যাচ্ছেন সবাই চমৎকার মানুষ। আগের মতো নতুন মন্ত্রিসভাতেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওবায়দুল কাদের। তার মত, জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতাকে আরও জোরালোভাবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। তাদেরকে হয়তো দলে প্রয়োজন, দলে তাদের এক্সপেরিয়েন্স কাজে লাগানোর জন্য তাদের দায়িত্ব হতো আলাদা করা হয়েছে। মন্ত্রিসভায় বেশি নতুন মুখ সবার প্রশংসা পাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় আওয়ামী লীগের জোট শরিকদের জায়গা না পাওয়াকে অস্বাভাবিক বলছেন 14 দলের নেতারা। এ ঘটনায় হতাশাও জানিয়েছেন তারা। তবে নেতাদের আশা, প্রধানমন্ত্রী বিষয়টি আগামীতে বিবেচনা করবেন। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মতে এ ঘটনায় শরিকদের সঙ্গে টানাপোড়েন তৈরি হবে না। সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে গত দুইবারের সরকারে মন্ত্রিসভায় ছিলেন 14 দলের 3 নেতা। এবার নির্বাচন করেছেন জোট বেঁধে, কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই পায়নি কেউ। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মন্ত্রিসভা গঠনে 14 দলের কারো মতামত নেওয়া হয়নি। এ নিয়ে প্রধানমন্ত্রী ব্যাখ্যার আশায় আছে 14 দল। কেন এই 14 দলের কেউ রইল না সেটাও আমরা জানি না। সুতরাং আমরা চাইবো ওই আগামী কয়েকদিনের মধ্যে যদি এর সম্পর্কে ব্যাখ্যা দেয়, তাহলে সেই হিসেবে আমরা আমাদের বক্তব্য সিদ্ধান্ত নেব। 14 দলের সাথে আলোচনা হয়নি এবং তার ফলে এটা একটা অস্বাভাবিকতার সৃষ্টি হলো আর কি। জোটের অন্য শরিকদের মতে রাজনীতির স্বার্থে অনেক জায়গায় ছাড় দিয়েছে 14 দল, তাই মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার প্রত্যাশা খুবই স্বাভাবিক। নির্বাচনের পূর্বে আমাদেরকে হয়তো একটা ধারণা দেওয়া হয়েছিল আমাদেরকে ক্যাবিনেটে নেওয়া হবে। আমি এমপি ইলেকশন পাইনি, মন্ত্রিপরিষদ থাকলে হয়তো ভালো হতো, আমার কর্মীরা উৎসাহিত হইতো। আমরা তো অনেক দিন ধরে জোটে আছি, অনেক দিনই আমাদের মন্ত্রিত্ব ছিল না, তারপরে হয়েছে, তার জন্য হ্যাম্পার হবার কোনো বিষয় নেই। সেই প্রত্যাশা রয়েছে, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই ভেবে দেখবেন সেটা। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ভবিষ্যতে মন্ত্রিপরিষদ সম্প্রসারণের সুযোগ রয়েছে, তাই শরিকদের মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। মন্ত্রী হলেই শরিক দল শরিক থাকবেন, মন্ত্রী না হলে থাকবেন না, এমন তো কথা। ভবিষ্যতে আরো সম্প্রসারণও হতে পারে, ভবিষ্যতে কত সাফলিং রিসাফলিং এগুলো তো হবে। 5 বছর অনেক সময়। মহাজোটগতভাবে নির্বাচন করলেও জাতীয় পার্টি এবারের সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। 10ম সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় শরিক দলগুলো থেকে মন্ত্রিত্ব পান 6 জন। এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যান HM এরশাদ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন মন্ত্রিসভা নিয়ে 14 দলের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, নতুন মন্ত্রিসভায় জায়গা না পাওয়াকে 14 দলের নেতারা কেন অস্বাভাবিক বলছেন? আসলে 14 দলের নেতারা বলছেন যে গত 2008 সালের পূর্ব থেকে মহাজোটগতভাবে যে নির্বাচনের ধারা চলে আসছে, সেই ধারা অনুযায়ী গত 2টা সংসদেই কিন্তু 14 দলের নেতারা মন্ত্রিত্ব পেয়েছিলেন। ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি এবং যে জাসদ থেকে শুরু করে অন্যান্য যে 14 দলের নেতারা। তো স্বাভাবিকভাবেই তাদের এবারের প্রত্যাশাও ছিল যে এবারের সরকারে তারা মন্ত্রিত্ব পাবে, কিন্তু হুট করে যে গতকালকে যে ঘোষিত হয়েছে মন্ত্রিপরিষদে, সেখানে 14 দলের নেতাদের কারণ নাম না থাকায় আসলে তারা খুবই হতাশা প্রকাশ করছেন এবং বলছেন যে আন্দোলন সংগ্রাম সব কিছু একসঙ্গে থাকার পরেও, একসঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করার পরেও এবারের এই এই সরকারে তারা যেহেতু শরিক হতে পারেনি, এটা সত্যি তাদের জন্য হতাশাজনক। এবং তারা বলছেন যে মন্ত্রিত্ব দেওয়ার এখতিয়ার শুধুমাত্র প্রধানমন্ত্রী থাকলেও এর আগে যে ধরনের আলোচনা বা ছিল যে নির্বাচনের আগে তাদের সঙ্গে ইভেন দিলীপ
পড়ুয়া সাম্যবাদী দলের নেতা, তিনি এটিও স্বীকার করছেন যে নির্বাচনের আগে তাদেরকে সঙ্গে এরকম আলোচনা করা হয়েছিল যে তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত তারা কেউ মন্ত্রিত্ব পাননি। তো সব মিলিয়ে বলা চলে যে তারা জানতে চাই, সরকারি জায়গা না পাওয়ায় সংসদে আওয়ামী লীগের জোট শরিকদের অবস্থানটা কি হবে সে সম্পর্কে কোনো ধারণা আপনারা পেয়েছেন কিনা? সংসদে আসলে সব বিরোধী দলের যে ধরনের আসন থাকে সেই ধরনের আসনে জাতীয় পার্টি থাকবে, কিন্তু শরিক দলের অন্যান্য যে নেতারা রয়েছেন তারা সংসদে প্রত্যেকের জায়গা অনুযায়ী কিন্তু সংসদে অবস্থান করবেন। সরকারের সঙ্গে এখানে আসলে তাদের কোনো ধরনের বিরোধ তৈরি হবে না, এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে এ নিয়ে তাদের সঙ্গে কোনো টানাপোড়েনের সৃষ্টি হবে না বা সম্পর্কের কোনো ফাটলও তৈরি হবে না, এ নিয়ে মনোক্ষুণ্ণ হওয়ারও কিছু নেই। নতুন মন্ত্রিসভা নিয়ে 14 দলের প্রতিক্রিয়ার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। এদিকে দুর্নীতির অভিযোগ মুক্ত হতেই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনা হয়েছে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। তাদের মতে সুশাসন প্রতিষ্ঠা করাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন তারা। একঝাঁক নতুন মুখ দিয়ে মন্ত্রিসভা সাজিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৭ সদস্যের মধ্যে ২৭ জনই নতুন, আর এমপি হয়েই মন্ত্রিত্ব পেয়েছেন ৫ জন। বাদ পড়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম সহ ৩৬ জন। বিশিষ্ট জনেরা বলছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই সরকারের প্রধান দায়িত্ব। এছাড়া ইস্তিহার বাস্তবায়নই হবে চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যার যে ম্যানিফেস্টো, সেখানে দুর্নীতি জিরো টলারেন্স, কাজেই তার দ্বারা যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার সম্ভব হয়েছে। মাদকের উপর যে মাদকের যে বিস্তার, সেই বিস্তার রোধ করা হচ্ছে। কাজেই দুর্নীতির ব্যাপারে তিনি শক্ত হাতে এবং কঠোর হবেন, এটা আমরা খুবই আশাবাদী। তাদের মতে নবীন প্রবীণ সমন্বয়ে কাজ করতে পারলেই সফল হবে এবারের মন্ত্রিসভা। নতুনদের আরও বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। গোষ্ঠী বিশেষ অঙ্গীকার দিয়েছিলেন, সেখানে একটা অঙ্গীকার ছিল, আমার মনে হয় দ্বিতীয় অঙ্গীকারই ছিল তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। তৃতীয় অঙ্গীকার ছিল দুর্নীতি দমনে জিরো টলারেন্স। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই মনে হয় মন্ত্রিসভা গঠন করা হয়েছে। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করায় তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি বলে মনে করেন বিশিষ্ট জনেরা। উন্নয়নের প্রতিশ্রুতি পূরণও এই সরকারের প্রথম কাজ। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিবরিয়া সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির দাবিতে প্রায় কিন্তু আমরা দেখি যে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন, তারা রাস্তায় নেমে আসছেন। ঈদের সময়টা বিশেষ করে আমরা দেখি যে বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে তারা রাস্তায় নেমে আসেন, বিক্ষোভ করেন। এতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। আজকেও দেখেন রাজধানীর উত্তরায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিক। দেখেন আজকেরটা কিন্তু হুট করে হয়েছে বলা যাবে না। গতকালকে আমরা যে প্রতিবেদনটি প্রচার করেছি এ সংক্রান্ত, সেটাতে আমরা শ্রমিকদের বক্তব্য দেখিয়েছি। সেখানে কিন্তু তারা বলছিল যে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, সেজন্য আপাতত স্থগিত করছে, তবে সেই আশ্বাস বাস্তবায়ন না হলে আবারও তারা নামবে। এবং মানে হয়তো শ্রমিকরা সেই আশ্বাস বাস্তবায়নের কোনো ইঙ্গিত পাননি। তবে এটাও ঠিক যে সড়ক অবরোধ করে মানুষকে দুর্ভোগে ফেলার অধিকার কারোই নেই। কারণ দেখেন এটা একটা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এবং ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুরের সঙ্গে যোগাযোগের অন্যতম একটা পথ। সব মানুষ দুর্ভোগে পড়েছে, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, অফিসগামী সাধারণ মানুষ। এটার অবশ্যই একটা যৌক্তিক সমাধানে আসা দরকার এবং প্রশাসন নিশ্চয়ই সেটা আমলে নেবে। এবং আমরা আশা করব বিজেএমইএ, পোশাক শ্রমিকদের সংগঠন যেটি, তারা পদক্ষেপ নিয়ে বিষয়টা একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে যাবে। যাই হোক, প্রতিবেদনটি দেখে আসি। উত্তরার আজমপুর থেকে বিমানবন্দর সড়কের দুই পাশের রাস্তা আটকে রেখে সকাল থেকে বিক্ষোভ করেন চৈতি পোশাক কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে যোগ দেন আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা। 5% বেতন বাড়ে, 5% লোক এবার 51% যোগ হবে, কিন্তু সে আমাদের 51% আমরা পাই নাই। প্রত্যেকটা মালিকই মনে করেন বেতন নিয়ে বিভিন্ন প্রবলেম করতে, সমস্যা করতে, বেতন আমাদের সঠিকভাবে দেয় নাই। আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে সব হিসাব করে বুঝিয়ে দিতে হবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার অনুরোধ জানায়। এরপরও বিক্ষোভ অব্যাহত থাকলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় দূরপাল্লার একটি বাসে। পুলিশের অতিরিক্ত ফোর্স দুপুরে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দিলে শুরু হয় যান চলাচল। তাদেরকে বুঝাতে সক্ষম হই
যে সরকার ঘোষিত যে ওয়েজ বোর্ড এটা প্রত্যেকটা গার্মেন্টসেই বাস্তবায়িত করা হবে এবং তাদের যদি এর পরবর্তীতে কোনো কথা থাকে সেটা গার্মেন্টসের ভিতরে তাদের কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সুষ্ঠু আলোচনার মাধ্যমে এটা সম্পন্ন করার জন্য। এদিকে সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কের দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার অনেক ভোগান্তি হইতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। টঙ্গী থেকে হাইটে আসতেছি, কোনো বাস পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। আমার মনে হয় যে এরকম দেওয়াটা কিন্তু ঠিক না। আমার মনে হয় সরকারের উচিত, পুলিশের উচিত কোনো স্টেপ নেওয়া। এর আগে গত শনি ও রোববার উত্তরার বেশ কয়েকটি পোশাক কারখানার কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহিংসতা না করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। মজুরি নিয়ে আপত্তি থাকলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, সরকার নির্ধারিত কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকেরা। সরকারের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের সম্মতিতে গত সেপ্টেম্বরে চূড়ান্ত হয় তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি। প্রায় 51% বাড়িয়ে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় 8,000 টাকা। নির্ধারণ করা হয় অন্যান্য গ্রেডও। 1,000 টাকা। এই মজুরি কাঠামো শ্রমিক সংগঠনগুলোর একটি অংশ মেনে নিলেও আরেক অংশের আপত্তি রয়েছে। নতুন মজুরি কাঠামোয় বৈষম্যের অভিযোগ এনে ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছেন তারা। এরই ধারাবাহিকতায় দুদিন ধরে শ্রমিক আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরা এলাকা। প্রত্যেকটা মালিকই মনে করেন বেতন নিয়ে বিভিন্ন প্রবলেম করতে, সমস্যা করতে, বেতন আমাদের সঠিকভাবে দেয় নাই। 5% বেতন বাড়ে, 5% লোক এবার 51% যোগ হবে, কিন্তু সে আমাদের 51% আমরা পাই নাই। বেতন পাওয়ার আগেই এমন আন্দোলনকে অযৌক্তিক বলছেন মালিকপক্ষ। তাদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এ নিয়ে উস্কানি দিচ্ছে। মজুরি নিয়ে আপত্তি থাকলে কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করতে শ্রমিকদের প্রতি পরামর্শ দিয়েছে বিজিএমইএ। কোনো একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করাচ্ছে। ইলেকশনের আগেও অনেক রকমের চেষ্টা করছে, তারা সাকসেসফুল হয় নাই। আমাদের ফ্যাক্টরিগুলোতে যে প্রোডাকশন বন্ধ রইল, প্রোডাকশন বন্ধ থাকার পরে আজকে যে সেই মালগুলো এয়ার করা হচ্ছে, এটার দায়িত্ব কে নিচ্ছে? শ্রমিকদের বেতন বাড়লেও পোশাকের দাম বাড়ায়নি ক্রেতারা। দাবি করে মালিকরা আশঙ্কা করছেন, বর্ধিত মজুরি শোধ করতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহত মহিউদ্দিন সোহেল চাঁদা আদায়ের সময় গণপিটুনির শিকার হয়েছে বলে দাবি করেছে স্থানীয় ব্যবসায়ীরা। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। পাহাড়তলী বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে সোহেল। চাঁদা দিতে না চাইলে লোকজনকে ধরে নিয়ে আটকে রাখত সে। মাদক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেবে এমন হুমকি দিয়েও চাঁদা আদায় করত সোহেল। দোকানদার ব্যবসায়ীকে বললে যারা যখন সন্দেহ করতো নিয়ে ধরে নিয়ে তার অফিসে নিয়ে আটকাইতো, আটকাইয়া তার টাকা পয়সা দাবি করে টাকা পয়সা নিত। ওনার ঘরে নিয়ে বসে রাখতো, ইয়োবা দিয়ে অস্ত্র দিয়ে বলতেছে চাঁদা দাও, যদি না দিয়ে তোমাকে চালান দিব। সোমবার সকালেও চাঁদা আদায় করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে তর্ক হয় সোহেলের হামলায় এক ব্যবসায়ী আহত হন। এক পর্যায়ে গণপিটুনি দেওয়া হয় সোহেলকে। তখন ব্যবসায়ী খুব আজকে মাস 1 বছর ধরে তখন ব্যবসায়ী সবাই গেছে, গণনিয়মিত লোকজন গেছে, সাধারণ পাবলিক গেছে, গণপিটুনি দিছে। আহত সোহেলকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, চাঁদাবাজির অভিযোগ থাকলেও আধিপত্য নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। স্থানীয় প্রভাব বিস্তার করাকে নিয়েই এই ঘটনা। এখানে লোকাল স্থানীয় ছেলে, এতটুকুই আমরা জানি, এবং তার লোকাল রেপুটেশন খুব ভালো বলে এলাকার কেউই বলেনি। ঘটনার পর বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে পাহাড়তলী বাজার। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। উত্তরাঞ্চল সহ ভোলা, বরিশাল, মাদারীপুর, যশোর ও গোপালগঞ্জের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে ভর্তি হচ্ছেন হাসপাতালে। গত কয়েকদিন ধরে শেষ রাত ও ভোরে নদী অববাহিকায় কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসছে এর তীব্রতা। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাব পড়েছে কৃষি ও কৃষকের জীবনযাত্রায়। নীলফামারী, ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কনকনে ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা এবং সবজি বাগান। বীজতলা রক্ষায় বিভিন্ন ছত্রাকনাশক ছিটিয়েও ভালো ফল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বোরো আবাদের সময় চারা সংকটের আশঙ্কায় চাষিরা। নীলফামারীতে শীতের প্রকোপ বাড়ায় মরে যাচ্ছে ধানের বীজতলা। কৃষি অফিসের পরামর্শে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রেখেও মিলছে না সমাধান। 3 বার স্প্রে করছি, তবু লালটা ছাড়তেছে না। 8 একর জমি চাষ করি, এখন আমাদের বিছন নিয়ে সমস্যা, বিছনের পাতা হলুদ হয়ে যাচ্ছে। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় বোরো আবাদের পাশাপাশি আলু ও সরিষা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তীব্র শীতে ঝরে পড়ছে সরিষা ক্ষেতের ফুল, রোগ দেখা দিয়েছে আলু ক্ষেতেও। আমাদের ক্ষেতগুলা নষ্ট হয়ে যাচ্ছে শীতের কারণে, বীজ দেওয়া লাগতেছে, তবু কাঁপতে কাঁপতে সূর্যের মুখ আমরা দেখতেই পারতেছি। কনকনে ঠান্ডায় নষ্ট হচ্ছে মেহেরপুরের বিভিন্ন এলাকার বোরো ধানের বীজতলা। সবুজ চারা কয়েকদিনের কুয়াশায় লালচে রূপ নিয়েছে। ঠান্ডায় ব্যাহত হচ্ছে চারার স্বাভাবিক বৃদ্ধি। ক্ষতি কাটাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে, জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তাদের বলে দিয়েছি তারা যেন বীজতলার যথাযথ পরিচর্যা নেয়। সেই কি পরিচর্যা নিতে হবে সেটাও আমরা তাদেরকে বলে দিয়েছি। তারা যদি সেইভাবে নেয়, এবং অলরেডি তারা শুরু করে দিয়েছে, এইটা করার ফলশ্রুতিতে যেটা হবে, তারা এই কোল্ড ইনজুরি থেকে সহজেই আপনার পরিত্রাণ পেয়ে যাবে। নওগাঁয় চলতি মৌসুমে 1,88,186 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য ঠিক করা হয়েছে। বীজতলা তৈরি করা হয়েছে 10,690 হেক্টর জমিতে। তবে ঘন কুয়াশায় এরই মধ্যে নষ্ট হয়েছে বীজতলার কিছু অংশ। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বুধবার মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এবার মেলা ঘিরে বিদেশিদের আগ্রহ ভালো, তাই গত বছরের চেয়ে বেশি রপ্তানি আদেশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শেরেবাংলা বাণিজ্য মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে নির্মাণ কাজ। বেশিরভাগ স্টল প্যাভিলিয়নের মূল কাঠামোর কাজ শেষ, এখন চলছে সাজসজ্জা। ক্রেতা দর্শনার্থীর নজর কাড়তে সাজানো হচ্ছে নান্দনিক সাজে। মেলা প্রাঙ্গণের রাস্তায় ইট বেছানো সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিতের কাজও চলছে জোরে সোরে। আশাবাদী পুরো মাত্রা যে 9 তারিখের ভিতরে কাজ শেষ হবে। ম্যাক্সিমাম কাজ আমাদের শেষ, এখন আমাদের হচ্ছে ভিতরের যে ফিনিশিং টাচগুলো, সেই কাজগুলো চলতেছে। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে 23 দেশের 519টি প্রতিষ্ঠান। গতবার মেলায় 166 কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এবার আরও বেশি রপ্তানি আদেশ পাওয়ার নজর ইপিবির। সবসময় আমাদের চেষ্টা থাকে যে মেলায় এসে যারা দর্শনার্থী থাকেন তারা যেন একটু ভালো সেবা পান। সেই বছরই আমাদের এই চেষ্টা থাকে, এবং প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি আগের বছর চেয়ে উন্নত করবার জন্য। আমাদের এখনকার সমস্ত পরিকল্পনা 9 তারিখকে ঘিরে, এবং আমাদের বিশ্বাস যে আমরা 9 তারিখে আগে মেলার প্রস্তুতি সম্পন্ন করতে পারব। ক্রেতা দর্শনার্থীদের ভোগান্তি রোধে অনলাইনেও মেলার টিকিট কাটার ব্যবস্থা থাকছে। এবার মেলার মূল ফটক নির্মিত হচ্ছে মেট্রো রেলের আদলে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিন বিরতির পর কাল আবারও হোম অফ ক্রিকেটে বিপিএল ধামাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ক্রিস গেলকে পাচ্ছে রংপুর রাইডার্স। ছাড়পত্র পেয়েছেন উইন্ডিজ তারকা। দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। ঘুরে দাঁড়ানোর মিশন খুলনার, অন্যদিকে জয়ের ধারায় থাকতে চায় সাকিবের ঢাকা। বিপিএলের প্রথম 2 দিন হোম অফ ক্রিকেটে দর্শক খরা। স্মিথ, ওয়ার্নার, পোলারদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় নেই, তবে সমর্থকেরা গ্যালারিমুখী হওয়ার রসদ পেয়ে যাচ্ছেন। মাঠে নামছেন টি-20 দানব ক্রিস গেইল। উইন্ডিজ বোর্ড থেকে এনওসি না মেলায় প্রথম 2 ম্যাচ মিস করেছেন। ছাড়পত্র পেয়েই দেরি করেননি গেইল। হোম অফ ক্রিকেটে ছক্কার ঝড় তুলতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। প্রথম ম্যাচে হার, কামব্যাক মিশনে সফল মাশরাফির দল। গেইলের অন্তর্ভুক্তি ব্যাটিং গভীরতা আরও বাড়াবে। স্পেসিফিক এখন কুমিল্লাকে নিয়ে আমাদের প্ল্যান, ওদের শক্তি, ওদের দুর্বলতা, আমাদের লাস্ট ম্যাচ আমরা জিতাতে আমরা সবাই এখন ফুলফুলি ম্যাচে আছি। আমাদের সবার কনফিডেন্স এখন ভালো। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরু জয় দিয়ে। তারার মেলায় স্টিভেন স্মিথের অধিনায়কত্ব বড় শক্তি, তবে চ্যাম্পিয়নদের নিয়ে সতর্ক ম্যানেজমেন্ট। পরিকল্পনার বেশিরভাগ জুড়েই গেইল। স্টেপ বাই স্টেপ আগাইতে চায়, যেহেতু একটা করে টার্গেট, সেক্ষেত্রে এক্ষেত্রে এটাও এরকম হবে যে একটা টার্গেট থাকবে, এক একটা ম্যাচের জন্য এক একটা পরিকল্পনা থাকবে, ওই দিকেই আগাবো। সহজ জয়ে ঢাকা ডায়নামাইটসের শুরু।
দেশি বিদেশিদের মাঝে দারুণ সমন্বয় দেখা গেছে। তবে প্রতিপক্ষ খুলনা টাইটান্সের অবস্থা সুখকর নয়। বোলিংয়ের সাথে দুর্বলতা দেখা গেছে ফিল্ডিংয়ে। আসলে উইকেট নিয়ে কথা বলার তো কিছু নাই, এটা ক্রিকেট বোর্ড যেরকম উইকেট করবে, কিউটা যেরকম উইকেট সেই উইকেটেই খেলতে হবে। তো আমাদের চেষ্টা থাকবে যে উইকেটই খেলা হোক, ভালো খেলা। পারফর্মও করেছে খুব ভালো লাস্ট ম্যাচে, মানে তাদের ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে খুব ভালো করেছে। ঢাকা ও খুলনার ম্যাচটি দুপুর 12:30টায়। দিনের ম্যাচে হোম অফ ক্রিকেটের উইকেট নিয়ে দুশ্চিন্তা আছে দু দলের। রাতের ম্যাচে রান উৎসব হলেও দিনের ম্যাচে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন প্রিমিয়ার লিগে শিরোপায় চোখ নেই ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জের। গেলবার কোনো মতে রেলেগেশন এড়ানো দলটি এবার থাকতে চায় টেবিলের মধ্যভাগে। দল বদলে বড় নাম যোগ হয়নি, তবে রহমতগঞ্জকে আশা দেখাচ্ছে বিদেশিরা। মাঠকে প্রাধান্য দিয়ে ছোট পাসে খেলার লক্ষ্য কোচের। দেশের অন্যতম প্রাচীন ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, তবে ঐতিহ্যবাহী ক্লাবটির দেশের ফুটবলে নেই বড় কোনো সাফল্য। প্রিমিয়ার লিগে বরাবরই নিচের সারিতে অবস্থান পুরান ঢাকার ক্লাবটির। এ মৌসুমে ফেডারেশন কাপে গ্রুপ পর্বেই বিদায়। স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে। বিপিএলে হতাশা ভুলে ভালো কিছুর আশায় রহমতগঞ্জ। স্বপ্ন সবাই দেখে, আমাদেরও এসব স্বপ্ন মতন আছে আর কি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, কেউ ছেড়ে কথা বলবো না। নেতৃত্বে ক্লাবটির পরিচিত মুখ ফয়সাল, রক্ষণে শাকিল, মাঝমাঠে জামাল আহমেদ, যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। মাসুদ রানা, চমরিন রাখাইনদের আক্রমণ ভাগের দায়িত্ব, সাথে ফরেন রিক্রুট কঙ্গোর জুনাপিও, দুই নাইজেরিয়ান মান্ডেও দামিয়ান আর জাপানিজ আতসুসি। ফেডারেশন কাপে প্রথমে আমরা ট্রেনিং ছাড়া ফুটবল খেলছি, যেটার কারণে আমাদের রেজাল্টটা ভালো হয়নি। তো ডে বাই ডে আমরা স্বাধীনতা যে অনেকটা ইমপ্রুভ করছি, তো লিগে আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দলের সবার মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে, সবাই সেরাটা দিতে চায়। সেটা করতে পারলে শিরোপা জেতাও অসম্ভব নয়। আমি তাই চাই, আর অবশ্যই চাই, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হতে। এই মৌসুমে এই দলটির দায়িত্বে বাফুফের বয়সভিত্তিক দলের সাবেক কোচ সৈয়দ গোলাম জিলানি। 10 বছর পর ক্লাব ফুটবলের কোচিংয়ে ফেরা এই কোচ চাইছেন ছোট পাসে খেলার কৌশল রপ্ত করা। মাঝমাঠকেই প্রাধান্য এই অভিজ্ঞ কোচের। 4-2-3-1 ফরমেশনে একাদশ সাজানোর লক্ষ্য রহমতগঞ্জ কোচের। বছর আমাদের দেশের মানে খেলাগুলো কিন্তু ভালো হবে বিদেশি প্লেয়ারের জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলা করবো আমাদের যে কালেকশনটা আছে আমরা একটু পিছিয়ে আছি, তারপরে চেষ্টা করবে আমাদের প্লেয়াররা। শিরোপার আশা করাটা বাড়াবাড়ি জানা আছে রহমতগঞ্জ কোচ ও অধিনায়কের, তাই মাঝারি দল নিয়ে টেবিলের মাঝামাঝিতে থাকাই লক্ষ্য রহমতগঞ্জের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানিয়ে চিঠি দিতে বলেছিলাম, অনেকেই চিঠি পাঠিয়েছেন। মোহাম্মদ শহীদুল্লাহ কুষ্টিয়া থেকে বলছেন, অতিরিক্ত অটোরিকশা চাপে কুষ্টিয়া শহরে প্রতিদিন তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই যানজটের জন্য চালকের আইন ভাঙার প্রবণতা যেমন দায়ী, তেমনি ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতাও রয়েছে। শওকত ইমন শরীয়তপুর থেকে বলছেন, শরীয়তপুর এলাকার গোসাইহাট ইউনিয়নের খাটারা এলাকায় 2 তলা বিশিষ্ট একটি হাসপাতাল আছে। এই হাসপাতালে মাত্র একজন চিকিৎসক, তাও তিনি সপ্তাহে 2 দিন আসেন। বিনামূল্যে ওষুধ পাওয়া যায় না, তিনি এর প্রতিকার চেয়েছেন। মোহাম্মদ সাগর শরীয়তপুর থেকে বলছেন, পদ্মা সেতুর মূল অংশ শরীয়তপুরের জাজিরায় পড়লেও আর কোনো উন্নয়ন শরীয়তপুরে নেই। অনুন্নত রাস্তা রয়েছে শরীয়তপুর সদর পর্যন্ত, তাই পদ্মা সেতুর পাশাপাশি শরীয়তপুরের সব রাস্তা উন্নয়নে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। এছাড়া দাবি আদায়ের রাস্তা বন্ধ করে আন্দোলন সমর্থন করেন কিনা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। বলছি জরিপের ফলাফল, এর পক্ষে পড়েছে 53 ভাগ ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 47 ভাগ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়।